চিত্ত চিরে চৈত্র মাস। লেখনীতে মম সাহা। পর্ব সংখ্যা 2। ঝরঝরি রৌদ্রে ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর। সাথে কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেছে আকস্মিক ঘটনায়। ধূপধাপ পা ফেলে তৎমধ্যে ছুটে এসেছে চিত্রা। মাহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধহয় বুঝতে পারছে না জ্বরের কারণটা কি। তুহিন এগিয়ে এলো প্রথমে। কোনো রকম উচ্চবাক্য না করেই শীতল কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে বাহার ভাই? মাহিন কিছু করেছে? বাহার ভাই যে সবে একটা অদ্ভুত কাজ করেছেন সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই, বরং বেশ স্বাভাবিক কণ্ঠেই বললেন, আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না, জানোই তো। নিশ্চয়ই দেওয়ার মতন কিছু করেছে, তাই দিয়েছি। তুহিন মাহিনের দিকে তাকালো। বাহার ভাই সোজা সাপটা উত্তর দেবেন না, এটা সে বেশ ভালো করেই জানে। বাহারের চরিত্রের সাথে সোজা সাপটা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি। তাই সে দ্বিতীয় প্রশ্নটা মাহিনকেই করল, কি করেছ মাহিন? ততক্ষণে মাহিনের হতভম্ব ভাবটা কেটে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো কিছু করিনি। বাহার ভাই পকেটে হাত গুজেই হাসলেন ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মাহিনের পরিবার খেপে গেল বেশ। হুই হুই করে ছুটে এলো মহিনের মা, মানে চাঁদনির শাশুড়ি। আঙুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বললেন, এই ছেলে, এই তোমার সাহস কি করে হলো আমার ছেলে গায়ে হাত তোলার? কিছুই তো করলাম না আন্টি, সাহসের কি দেখলেন এখনো? মহিলার দাঁত কিরমির করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল। দূর থেকে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে। এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারত না। অথচ তার বাবা রক্তলাল চক্ষু নিয়ে তাকিয়ে আছেন। ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি বাকি রইল না চিত্রার। মাহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল। বেছে বেছে তিনি চিত্রার বাবা নুরুল সওদাগরের দিকে তাকিয়ে চোখে দিয়ে অগ্নিবর্ষণ করে বললেন, ভাই সাহেব, আপনারা হাঁ করে সবটা দেখবেন? বাহিরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো, অথচ আপনারা নিশ্চুপ। ছেলেটাকে ধমকও দিচ্ছেন না। ওনার ধমকের পরও অন্তত বাহার ভাই করে না আন্টি। ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধ হয় মহিলা সমাজের কাজ। এবারও বাহার ভাইয়ের কণ্ঠ স্বাভাবিক। তবে স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সওদাগর। ধমকের স্বরে বলে উঠলেন, এই অভদ্র ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? অন্যায় করেছ অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই। লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না, আর ভুল জায়গায় তো আরও আগে কাজ করে না। সূর্যের তেজ বাড়ল, সাথে তরতর করে বাড়ল নুরুল সওদাগরের রাগও। বড় বড় পা ফেলে এগিয়ে এলেন বাহারের দিকে। বাহার ভাই বুকের বাম পাশটাতে ধাক্কা দিলেন নিজের সর্বশক্তি দিয়ে। লোকটা দুপা পিছিয়ে গেলেন অপ্রত্যাশিত ধাক্কায়। অথচ কোনোরূপ প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সওদাগরকে, বরং বাক্য ব্যয় ছাড়াই বিরাট আরেকটা চড় বসালেন মাহিনের গায়ে। পরিস্থিতি আর এক ধাপ হতভম্ব হলো। সবাই কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নুরুল সওদাগরও বোধ হয় কম হতভম্ব হলেন না। বাহার ভাই যেন অদৃশ্যভাবে চটটা তাকেই মারলেন। নুরুল সওদাগরের মতন শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন। নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতভম্ব চোখে। কোনো মতে উচ্চারণ করলেন, বড় ভাই, আপনি দেখলেন তো? ছাদের কার্নিশ ঘেঁষে অনবরত কাক শোরগোল তুলল। পরিবেশ যেন প্রয়োজনের তুলনায় শীতল। চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহার ভাইয়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন, তখন বাহার ভাই সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চড়টা মারলেন মাহিনের ডান গালে, এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে
হেলতে দুলতে চলে গেলেন বাড়ির মেন গেট পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে তাকিয়ে থাকাতে যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে। লতা বেগম তার পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন। এতক্ষণে ঘটা কর্মকাণ্ড যেন সবাই নেহাত ভ্রম মনে হলো। পাহাড় যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো, উচ্চকণ্ঠ শোনা গেল নুরুল সওদাগরের। ভয়াবহ রকমের চিল্লিয়ে বললেন, এই বেয়াদব ছেলেটা যেন আর এই বাড়িতে পা না রাখে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চড় মারল, অথচ ভয় আফসোস কিছুই নেই। বড় ভাই, এটার ভিত আপনাকেই করতে হবে। বাবা, বাহার ভাই অকারণে কিছু করেন না, আমরা সবাই জানি। নিশ্চয় আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিনের কথা থামল। তার কথার পৃষ্ঠে উত্তর দিলেন চাঁদনির স্বামী। লোকটা নিপাক ভদ্রলোক, খুব সহজে রেগে যান না। ভীষণ ঠান্ডা মানুষ। ঝুট ঝামেলা এড়িয়ে চলেন বলে জীবনে সুখী মানুষ তিনি। কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারলেন না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন, তোমার কথায় না হয় মারলাম, এতগুলো চট তো আর এমনি এমনি দেয়নি, নিশ্চয়ই কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার? এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা উনার মতো বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই? অবস্থা বিগতি। কথার পৃষ্ঠে শুরু হলো কথার প্রতিঘাত। অথচ যাকে নিয়ে এত কিছু, সে নির্জীবভাবে প্রস্থান নিয়েছে। ভার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাঁধলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলছেন। কথা কাটাকাটিটা যখন বাজে পর্যায়ে, তখন চিচার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে যেন চটটা যুক্তিযুক্ত হয়। যেমন ভাবনা তেমনই কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ও ঠান্ডা প্রকৃতির মানুষ ওই কথা বলে উঠল। খুব ক্ষীণ স্বরে বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চটটা মেরেছেন, ওনার কোনো দোষ নেই। অবাকের পর অবাক হচ্ছেন পরিবারের বড় সদস্যরা, ছোটরাও সেই তালিকার বাহিরে নয়। ওহিমা ছুটে এলেন মেয়ের দিকে, ধমকে বললেন, কি বলছিস ওহি? আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমকে ভয়ে ওহির মুখটা এতটুকু হয়ে গেল। তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলেন চিত্রার মা। এই মহিলাটা প্রচুর বুদ্ধিমতী। ওহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় করতে হলো না। তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদুরে স্বরে জিজ্ঞেস করলেন, আচ্ছা ওহি, বলো তো মাহিন ঠিক কি করেছে তোমার সাথে? অসভ্যতাম করেছে কি? ওহি উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। চোখের গোল গোল গ্লাসে চশমাটা ঠেলে চোখের সাথে আঁটোসাঁটো করে নিয়ে নত মুখে বলল, মাহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে। সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলেছেন। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না, ভাগ্যিস উনি করে দিয়েছেন। সবার দৃষ্টি এবার মাহিনের দিকে এসে পড়ল। মাহিন অবাক চোখে তাকিয়ে রইল ওহির দিকে। তুহিন এসে এলোপাথারি কতগুলো আঘাত করল তার শরীরে। ঘৃণায় প্রত্যেকের শরীর জিরি করে উঠল। ওই স্বভাবসুলভ বেশ ঠান্ডা মেয়ে। এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা। লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পেছনে আড়াল করে হাত জোর করে বললেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছ, ও ক্ষমা চাইবে ওহির কাছে, এবারের মতো ছেড়ে দাও। আমি ওর আচরণে লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে, ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকার সমান। নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে, অথচ ওই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে কাজ করে বেঁচে যাবে? কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ল, বাবা, এবার আপনি কিছু বলবেন না?
এতক্ষণ তো অনেক কথা বলছিলেন, ওরে এবার জেলে দেন। এত বড় সাহস ওর, হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবেও। ব্যবস্থা করুন। উৎসবমুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করল। চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সওদাগরের বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়ের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আঁচ আসতে পারে সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশী ছি ছি শুরু করবে, তিলকে তাল বানাবে, ওহির চরিত্রে কিঞ্চিৎকালে ছড়াছড়ি হয়ে যাবে। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর মুখ খুললেন, গম্ভীর কণ্ঠে বললেন, যা হয়েছে তা শেষ। মাহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গেছে, বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী, ওকে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না আশা রাখি। শেষ কথাটা যে অন্য সবার উদ্দেশ্য করে বলা তা বুঝতে বাকি রইল না কারো। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে কঠোর স্বরে বললেন, আমি ওকে নিয়ে এখনই চলে যাচ্ছি। চাঁদনির তো আর কয়েক মাস পরে ডেলিভারির ডেট, ও এখানেই থাকুক। আমাদের বংশে বইয়ের সন্তান, প্রথম সন্তান বাবার বাড়িতেই হয়। মাহাতাব, তুই কি যাবি আমাদের সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে বললেন। মাহাতাব লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী। তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে নাকচ করে বললেন, আমার তো কথা ছিল সময় অসময়ে চাঁদনির পাশে থাকার, তাই এই সময়েও ওর পাশে থাকতেই হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলার ভাবেই যে এই পৃথিবীতে তার ছোট ছেলের মতন শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই। তার ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটাই উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেননি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে এই বাড়ি ও বাড়ি নিয়ে নেবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনোরূপ প্রতিক্রিয়া জানালো না। সবার ভাব এই যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন। যখন বড়দের কথোপকথন চলছিল তখন মাহিন ধীর কণ্ঠে উইকে বলল, আমি তো তোমাকে ছুঁইনি, তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দেব। এমনভাবে ছুঁবো যেন নিজেকে দেখে নিজেই লজ্জা পাও। ওহি নিরুত্তর ছিল। ভাব এমন যে সে কথা কানে শোনেইনি। মাহিন আর তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইলেন মাহাতাব। ভাইয়ের কর্মকাণ্ডে যে তিনি লজ্জিত সেটা তার আচরণে প্রকাশ পেল। সবটুকু ঘটনায় চাঁদনি ভরকে গেছে। সংসারটা ভাঙতে বসলো ভেবেই ভয়ে কাঁপল তার মন। বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব, ধ্যান জ্ঞান বেঁচে থাকা। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশ খানিকটা থমথমে, যে যার মতন নিজের ঘরে আছে। অন্যান্য দিনের মতন হইচই নেই, হাসি তামাশা নেই। আকাশ যখন কমলা রং ছেড়ে কালো রঙে নিমজ্জিত হলো, ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ। চিত্রার বসন্তীকালের মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করে। গিটার তো বার ভাই মাঝরাতে বাজান, তাও মাঝে মাঝে। আজ এমন একটা দিনে এই সময় গিটার বাজাচ্ছেন কেন? পরক্ষণে মনে পড়ল আজ বাবা বাড়িতে, আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ। ভেবেই আনমনে তার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তাদের বাড়িতে এসেছেন আজ 1 বছর প্রায়। কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে। কেবল আর কেবল তিহানা তিশানের শিক্ষক হয়ে এ বাড়িতে খুঁটি গেড়েছেন তিনি। গত বছর যখন তিহানা তিশানের ভাইয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, তখন চারপাশে ভালো শিক্ষকের খোঁজ চলল। অতপর একদিন হুট করেই বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন।
কঠোর গা ছাড়া ভাবের বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রমে দুজনেই দারুণ রেজাল্ট করলো। বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার্স পড়ছেন পাবলিক ভার্সিটিতে। ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হওয়ায় তিনি এবারে সকলের মন পেয়ে যান। অবশ্য অনেকটা গা ছাড়া ভাব আছে বিধায় চিত্রা তার বাবা বাহার ভাইকে পছন্দ করেন না। চিত্রাদের সব পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন। সে সবার বড়। বড় চাচার তখন সন্তান ছিল না, কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার কোল আলো করে চাঁদনি আপা এলো। এরপর বড় চাচির ঘরে যমজ হলো তিশান ও দিহান। বর্তমানে তিশান ভাই আর দিহান ভাইকে পড়াশোনা সাহায্য করার পাশাপাশি চেরি আর অনয়কেও পড়ান বাহার ভাই। এলাকায় মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে, কারণ তিনি সবাইকে বেশ সাহায্য করেন। নানা রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খাননি, এখন খাবেন কিনা জিজ্ঞেস করতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের চিলেকোঠার ঘরে বাহার ভাই থাকেন। থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দিয়ে থাকেন। তার এক কথা, অন্যের থালে খেয়ে খোটা খামাতে পারবো না। ছাদের দরজার সামনে আসতেই অস্বচ্ছ গিটারের শব্দটা তুমুল হলো। বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো। রক্তের সাথে মানুষগুলো করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি, আবার চলার পথে সুখ দুঃখে পর আপন হয়। আমি শুধু আমার আপন, কথা মিথ্যে নয়। চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে। হাঁটু অবধি প্যান্ট পরা, ফুটপাথে খুব সস্তার একটা ছাই রঙা পাতলা টি শার্ট গায়ে, চুলগুলো এলোমেলো আর সাথে স্নিগ্ধ, বোধহয় গোসল করেছেন। মানুষটার বেলা অবেলায় উদ্ভট কাজ করার শখ। তন্মধ্যে গান থামিয়ে সিগারেট ধরালেন বাহার ভাই। পরিবেশ তখন নিশ্চুপ প্রায়। এর মাঝে ধপাধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হতেই দরজা আড়ালে লোকালো চিত্রা। ভেবেছিলেন মা চাচির মধ্যে কেউ হয়তো এসেছেন, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে ওই হাজির হলো, হাতে তার ঢেকে রাখা থালা। চিত্রা ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল। ওই আপা কিনা খাবার এনেছে। এক গ্লাস পানি খায় না যে, সে নাকি আজকাল বাহার ভাইয়ের জন্য খাবার আনছে। ওই চুলগুলো দোলাতে দোলাতে ছাদে পা রাখতেই হাফ ছেড়ে বাঁচল চিত্রা। অন্তঃপর বাহার ভাইয়ের মতো আনমন করেই বলল, শোনো মেয়ে, বাহার ভাই ছুঁয়ে দিলে পরে অকালেই ঝরে যাবে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণেই বাহার ভাইয়ের কণ্ঠে ভেসে এলো, চিন্তা নেই মেয়ে, কারো এক দিন হব, কারো এক রাত হব, এর বেশি রুচি কারো হবে না। চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল। তার গান কি তবে বাহার ভাই শুনে ফেললেন? বাহার ভাইয়ের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল হি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গানটা গাইলেন?